পরাশক্তি সবসময় বা পৃথিবীর বিভিন্ন যে শক্তিধর রাষ্ট্র তাদের শুধুমাত্র তাদের স্বার্থের জন্য তারা যে কোনো কাউকে বসাতে পারে, যে কাউকে ছুঁড়ে ফেলে দিতে পারে। যদি আমেরিকাকে যদি জামায়াতে ইসলামীর এই নাকিবুর রহমানরা ম্যানেজ করতে পারে স্টেট ডিপার্টমেন্টে, তো কোথায় মানে আওয়ামী লীগের কথা বাদই দেন, কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কিন্তু আপনারা যারা সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন কিংবা এই আমেরিকাতে যারা প্রতিষ্ঠিত এবং আপনারা যারা প্রগতিশীল অংশের বুদ্ধিজীবী, আপনাদের সঙ্গে কি স্টেট ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নাই, যেখানে এইরকম একটা সাম্প্রদায়িক জামাত একটা সাম্প্রদায়িক দল, একটি ধর্মভিত্তিক দল, লোকে বলে একটি মোনাফেকি দল। সো সেই দলটি যে আমেরিকার মতো একটি দেশের নীতিতে প্রভাব রাখছে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে, হোয়াট ইজ ইউর রোল? এটা এখন বলবো নাকি? না, এখনই উত্তর দেন, পরে আমি হাফিজ আল আচ্ছা 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 এখন কথা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন পরাশক্তি তাদের নিজস্ব স্বার্থের জন্যই কাজ করে। আপনি যদি দেখেন এখন সিরিয়াতে কে বসে আছে, সেটা কে? আপনি খুব পেয়ে যাবেন। অথবা ইরাকে কারা বসেছে, অথবা এই খোমেনিকে কে নিয়ে এসছি তখন আন্দোলনের পরে কে নিয়ে এসছিল, অথবা যদি দেখেন যে পাকিস্তানের কথা যদি চিন্তা করেন সেখানে দেখেন, অথবা আফগানিস্তানে, অথবা যখন আফগানিস্তানে এই সোভিয়েত হামলা হয় তারপরে কারা এদেরকে ট্রেন আপ করেছিল, কাদের? সুতরাং এইটা পরাশক্তি সবসময় বা পৃথিবীর বিভিন্ন যে শক্তিধর রাষ্ট্র তাদের শুধুমাত্র তাদের স্বার্থের জন্য তারা যে কোনো কাউকে বসাতে পারে, যে কাউকে ছুঁড়ে ফেলে দিতে পারে। ক্ষমতা যার যা আছে সেইটা করবেই, এটা নতুন কোনো কিছু না। সুতরাং আমরা যেটা করতে পারি, যেটা করছি সেটা হচ্ছে আমরা অবহিত করি, আমরা বলি যে মাঝে আমার একজন কূটনীতিকের সঙ্গে কথা হয়েছিল, তখন আমি বলেছি যে দেখেন এটা ঠিক হচ্ছে না, যে দেশের আপনি যদি, আমি ব্যক্তিগতভাবে আমি ধর্মভীরু মানুষ, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ধর্মটাকে আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমার একটা বন্ধু যদি সে ধর্ম পালন না করে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমার বন্ধু আছে যারা ধর্ম পালন, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর একজন হিন্দু তার ধর্ম পালন করবে, একজন বৌদ্ধ তার ধর্ম পালন করবে। ধরেন আমাদের দেশ এবং পৃথিবীর বিভিন্ন, আমি যে দেশে থাকি সেখানেও চার্চ অ্যান্ড স্টেট সেপারেশন আছে, যার জন্য আমি চার্চ অ্যান্ড স্টেট সেপারেশনকে সমর্থন করি। আমাদের বাংলাদেশের ফাউন্ডিং ফাদাররাও দেখেছিলেন যে চার্চ অ্যান্ড স্টেটের সেপারেশন দরকার, যার জন্য ধর্ম নিরপেক্ষতা। কিন্তু এই মোল্লারা ফতোয়া দিল যে না, এইটা মানে ধর্মহীনতা। না, ধর্মহীনতা না, ধর্ম হচ্ছে আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করবো, এটা হচ্ছে ধর্ম। ধর্ম স্বাধীনতা থাকতে হবে। পৃথিবীর আল্লাহ তো বিভিন্ন ধর্ম দিয়েছেন, এটা তো মানুষ তৈরি করে নাই, তাই না? আপনি যদি ইভেন মনোথিস্ট দেখেন, মনোথিস্টদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন ধর্ম আসছে। তাই এখন আপনি তো আপনার মেসেজটা দিতে পারেন, কিন্তু আপনার কোনো, আপনি কাউকে জোর করতে পারেন না। there is no compulsion in religion. সুতরাং এই জায়গাটা আমি ধর্মের সেপারেশন রাখতে চাই বাংলাদেশে, কিন্তু সেই অবস্থানটা দেখছি না। কারণ যদি শরিয়া আইন আসে, অথবা যদি শরিয়া আইন আসে, তা খেলাফত আসতে হবে। খেলাফত আসলে কোনো গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে তো আপনার কোনো ভোট হবে না। তারা তো বারবারই বলছে একই কথা, জামাত ইসলামী বলছে যে এত লোকের অনেকেই বলছে যে তাদের যে যা শিক্ষিত তার ভোট বেশি দরকার, যে অশিক্ষিত তার ভোট দরকার নেই, তাহলে গণতন্ত্রই থাকবে না। জি জি, আমি একটু হাফিজ আল আসাদ আপনার কাছে আসি, যে দেখুন জামায়াতের সঙ্গে আপনাদের অনেক পুরনো, মানে আপনাদের বলতে বিএনপির অনেক পুরনো সখ্যতা। এই সাম্প্রদায়িক যুদ্ধাপরাধীর দলটা ক্রমশই দেখা যাচ্ছে এই দলের সঙ্গে বিএনপির সংঘাত একেবারে মারমুখী অবস্থায় চলে গেছে। হ্যাঁ, অনেক জায়গাতেই সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুদের সঙ্গে, মানে একসময়ের মিত্রদের সঙ্গে এখন এরকম সংঘাতের কারণটা কি ভাই? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে জিয়া ভাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাকে রাখার জন্য। আপনার সাবজেক্ট আজকে ছিল যে জামাতের মল্লযুদ্ধে খেই হারা বিএনপি। আসলে সাবজেক্টটি যদি হতো জামাতের গুপ্ত যুদ্ধে খেই হারা বাংলাদেশ, তাহলে সাবজেক্টটা আসলে
খুব ভালো হতো। জামাতের সাথে আসলে বিএনপির মল্লযুদ্ধ হচ্ছে না, জামাতের সাথে কারোই মল্লযুদ্ধ হচ্ছে না। জামাত একটা গুপ্ত যুদ্ধ করছে এবং একটা গুপ্ত সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সে তার যে চরিত্র, তার যে আসল চরিত্র সেটা জাতির সম্মুখে উন্মোচন করছে। কারণ জামাত বিএনপির সাথে কিভাবে মল্লযুদ্ধ করবে? বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যে জামাত চলছে এখন প্রোপাগান্ডা দিয়ে, মিথ্যা বয়ান দিয়ে, ধর্মের কার্ড ব্যবহার করে, ভেস্তের কার্ড দিয়ে, এইগুলো যারা করছে, একটি গণতান্ত্রিক দল যারা 1991, 96, 2001-এ এসে ক্ষমতা ছিল এবং বিপুল জনসংখ্যা, বিপুল জনগোষ্ঠীর মাঝে যাদের অবস্থান, তারা আসলে এই দলটিকে একটা গুপ্ত দল হিসেবে মনে করছে এই মুহূর্তে এবং তাদেরকে কখনোই একটা সঠিক পথের রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করছে না। এখানে জিয়া ভাই দুইটি কথা বলেছে যে আওয়ামী লীগ মাঠে থাকলে আবার জামাত বিএনপি এক হয়ে যাবে। আসলে আওয়ামী লীগ মাঠে থাকলে জামাত বিএনপি এক হয়ে যাবে, এই বাস্তবতা 2026 সালে আর আছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। বিএনপি বাংলাদেশের এমন একটি দল যে দলটি 1971 সালকে ধারণ করে, লালন করে, পালন করে, মুক্তিযুদ্ধকে, স্বাধীনতার সার্বভৌমত্বকে একই সাথে ধারণ, লালন, পালন করে। অন্যদিকে সে 24-কেও ধারণ করে, লালন করে। বাংলাদেশের একমাত্র দল যে দুইটি বিষয়কে লালন পালন করে গণমানুষের দল হিসেবে জনগণের মাঝে আস্থা অর্জন করেছে। অন্যদিকে জিয়া ভাই আরো একটা কথা বলেছে যে 32 নম্বর যখন ভাঙা হয়েছে তখন তারেক রহমানের নামে স্লোগান উঠেছে। আমি জিয়া ভাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে তাদের গুপ্ত বাহিনীর কথা, যারা ছাত্রলীগ হিসাবে, হেলমেট বাহিনী হিসাবে পরিচালিত ছিল এবং দেশের সাধারণ মানুষকে, বিএনপিকে ওই হেলমেট পরে, হোন্ডা দিয়ে হেলমেট পরে মানুষকে মারতো, ধরতো এবং সেই হেলমেট খুললে তারা ভিতরে থাকতো শিবির, কিন্তু তারা ছিল ছাত্রলীগ। সেই একই লোকরা বিএনপির উপরে গুপ্ত ভাবে এসে 32 নম্বরে এসে স্লোগান দিয়েছে বিএনপিকে জড়াবার জন্য, কিন্তু স্ট্রিক্টলি বিএনপির পক্ষ থেকে এ ধরনের বিষয়ে একদম সরাসরি নিন্দা জানানো হয়েছে এবং বিএনপি এই অসভ্য চক্রান্তের সাথে যুক্ত নয়। এই ক্ষেত্রে বিএনপির সিনিয়র যে সমস্ত নেতা আছে বাংলাদেশে, তারা কিন্তু বারবার বলেছে যে এই অপকর্মের সাথে বিএনপি জড়িত না। সুতরাং বিএনপিকে এখানে জড়ানো হচ্ছে গুপ্ত সংগঠন গঠনের তাদের কৌশলগত দিক থেকে। বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বারবার চেয়েছে সকল দল মত নির্বিশেষে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই সাথে বিএনপি চেয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন অতি দ্রুত সম্পন্ন হোক। এই মুহূর্তে বাংলাদেশে যে সরকারটি পরিচালিত, সেই সরকারটি গুপ্ত সংগঠনের প্রভাবে, নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে বলে অধিকাংশ মানুষ বিশ্বাস করে। সুতরাং এমন একটি প্রেক্ষাপটে যদি মনে করা হয় বিএনপি এদের সাথে সংযুক্ত বা ভবিষ্যতে বিএনপি আবার এদেরকে নিয়ে মাঠে নামবে, আমার মনে হয় বিএনপি বুঝে গেছে মুনাফিকদের সাথে নিয়ে আসলে কার্যক্রম সম্পন্ন করা খুবই দুরূহ ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে বিএনপি মল্লযুদ্ধে নেই, এটা ভুল ধারণা। বিএনপি কি করছে? বিএনপি ভোটাধিকার, বিএনপি গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করছে, কাজ করছে এবং যুদ্ধ করছে। বিএনপি মব করছে না এবং বিএনপি কারো নামে ব্লেম দিচ্ছে না, প্রোপাগান্ডা চালাচ্ছে না। আজকে ঢাকাতে কি হলো? হাফিজাল হাসান, আমি জানি না আপনি মুখস্থ বলতেছেন কিনা, কিন্তু আপনি যে বলতেছেন যে বিএনপি মব করছে না, মব করলো কারা? সব মব তো বিএনপি করলো। কোথায় কোথায় বিএনপি মব করেছে আমাকে যদি স্পষ্ট বলেন। একদম টস করে বলি, সেটা হচ্ছে গিয়ে সাবেক সিইসি কে যে মব করা হলো, ওটা কে করলো? বিএনপি করলো। আমি আরো 10টা, জাস্ট 5টা মিনিট সময় দিলে আমি সবগুলো মুক্তিযুদ্ধকে গলার মালা দেওয়া, তারপর সাবেক সিএসির জুতার মালা দেওয়া, এগুলো যারা করেছে, বিএনপির নামে যারা করেছে, পরবর্তীতে দেখা গেছে যে তারা আসলে বিএনপির না এবং তাদের অধিকাংশ, দুই একজন বিএনপির রেপ্লিকা, অধিকাংশই হচ্ছে জামাতের ছাত্র সংগঠনের লোকজন। এবং যে দুইজন নুরুল হুদা সাহেবকে যারা জুতার মালা পরিয়েছে, তাদেরকে কিন্তু বিএনপি সাথে সাথে বহিষ্কার করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে এবং সেই বহিষ্কারাদেশ অদ্যাবধি উইথড্র হয়নি এবং স্বাধীনতার পক্ষে বিএনপি বারবার বয়ান দিচ্ছে, এটা বয়ান না, এটা কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু এটা ধারণ করছে এবং লালন করছে। দেখেন, আমার দর্শকরা অনেক বেশি স্মার্ট। বলছে ইশাক তো বুলডোজার দিয়ে সহযোগিতা করেছিল 32 নম্বর ভাঙার ক্ষেত্রে। ইশাক বুলডোজার পাবে কোথায়? ইশাক কিভাবে? এটা মিথ্যে।
এটা সম্পূর্ণ প্রপাগান্ডা। ঈশা কোথায় বুলডোজার পাবে? সরকারের বুলডোজার ইশাকের হাতে ছিল, সিটি কর্পোরেশন ইশাকের হাতে। বুলডোজার কি একটা সাধারণ লোক ইচ্ছা করলেই নিয়ে গিয়ে ভাঙতে পারে? সরকারি না ছাড়া কি এটা বুলডোজার দেওয়া সম্ভব? এইগুলো মুখস্থ কথা দর্শকরা বলতে পারে, কিন্তু আসলে এটা এটা হচ্ছে বিএনপির নামে প্রপাগান্ডা, মুখস্থ কথা বলছে। আসলে কিন্তু এটা হয়নি, এটা ঘটেনি। ইশাক একজন মুক্তিযোদ্ধার ছেলে, আপনাকে মনে রাখতে হবে, ইশাক একজন মুক্তিযোদ্ধার ছেলে। ইশাক স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, লালন করে, এবং ঢাকা শহর অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তার ইমেজকে ভাঙার জন্য এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এবং ইশাককে নিয়ে কি কি ঘটেছে আমরা কিন্তু সবাই জানি। ইশাক মেয়র হবার রায়ও পেয়েছিল, তাকে কিন্তু মেয়রের চেয়ারে বসতে দেওয়া হয়নি। হাফিজা এক্স্যাক্টলি, তো তাকে যে মেয়রের চেয়ারে বসতে দেওয়া হলো না, বিএনপি কি করেছিল? বিএনপিও তো তার পাশে কোনো সমর্থন দিল না। বিএনপি তো আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এটা বিশ্লেষণ করি, তাহলে আমাকে বলতেই হবে বিএনপির রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হচ্ছে ইশরাক যখন আন্দোলন করেছে, ওই আন্দোলনে যখন টালমাটাল হয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছে, বিএনপির উচিত ছিল ওই আন্দোলনকে ত্বরান্বিত করা, প্রধান উপদেষ্টাকে পদচ্যুত করবার ক্ষেত্রে তাদের অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করা। তাহলে বাংলাদেশের রাজনীতি অন্য ধারায় চলতো। কিন্তু সেটা বিএনপি না করে, বিএনপির নমনীয়তার কারণে বিএনপি এখন অনেকটা হোঁচট খাচ্ছে বিভিন্ন জায়গাতে। সুতরাং এটা বিএনপির রাজনৈতিক কৌশল এবং অদূরদর্শিতা বলতে পারবো একটা। কিন্তু সেই ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় কিন্তু সালাউদ্দিন আহমেদ দিয়েছে। তিনি অত্যন্ত স্মার্টলি বলেছিল যে কেউ যদি ক্ষমতা থেকে চলে যায় তার জন্য কিন্তু পদ বসে থাকে না। তিনি কিন্তু স্বাগত জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা চলে যাক, কিন্তু তাকে কিন্তু বিএনপি ওই সময় সার্বিকভাবে ধারণ করতে পারেনি। এটা বিএনপির ব্যর্থতা। জিয়া করিম, আমি কয়েকটা জিনিস বলি। যুবদলের নেতা নয়ন বঙ্গবন্ধু বাড়ি ভাঙার সময় ছিল। আসাদ হাফিজ ভাই, সে যুবদলের কেন্দ্রীয় নেতা। আপনি বললেন মুক্তিযুদ্ধে ধারণ করেন। আমি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। আমি এই জায়গায় আলোচনায় যেতে চাই না। এই আলোচনা উনি বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি সম্মান রেখে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ডাক দিয়েছেন। আমি আলোচনা কোনোদিন যাব না। যারা বলে তাদের সঙ্গে আলোচনা করবেন, আমার সঙ্গে। উনি একজন মুক্তিযোদ্ধা, আমি সম্মান করি।